ফাহিম, সবাইকে বলেছো? জি স্যার, স্যার জয়েন দেবে এখনই ওরা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, শুরু করছে তাহলে। হুম তাহলে আমরা কোষ রসায়নের আমরা আজকে 4 নম্বর লেকচার শুরু করব। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো অ্যামাইনো অ্যাসিড এর বৈশিষ্ট্য, প্রকারভেদ এবং কাজ। আর আমরা পড়বো আমিষের বৈশিষ্ট্য ও প্রকারভেদ। অ্যামাইনো অ্যাসিড কোনো জৈব অ্যাসিডের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যামাইনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপনের ফলে যে জৈব অ্যাসিড উৎপন্ন হয় তাকে অ্যামাইনো অ্যাসিড বলে। প্রতিটি অ্যামাইনো অ্যাসিডে কমপক্ষে একটি অ্যামাইনো গ্রুপ, গ্রুপটার নাম হলো বন্ড NH2, এবং একটি কার্বক্সিল গ্রুপ বন্ড COOH থাকে। তাহলে একটা অ্যামাইনো অ্যাসিডে দুটো গ্রুপ থাকে, একটা গ্রুপের নাম অ্যামাইনো গ্রুপ আর একটা গ্রুপের নাম হলো কার্বক্সিল গ্রুপ। এতে অন্যান্য সক্রিয় কার্যকরী গ্রুপও থাকতে পারে। বিজ্ঞানী এমিল ফিশার ও ফ্রান্স হফমিস্টার 1902 সালে প্রোটিন অণুর গাঠনিক একক হিসেবে অ্যামাইনো অ্যাসিড আবিষ্কার ও নামকরণ করেন। উদ্ভিদে বিভিন্ন প্রকার অ্যামাইনো অ্যাসিড আছে, এর মধ্যে 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড বিভিন্নভাবে সমন্বিত ও সজ্জিত হয়ে বিভিন্ন রকম প্রোটিন তৈরি করে। আচ্ছা, সিফাত মনে হয় এখনো জয়েন হয় নাই। সিফাত কিছুক্ষণ আগে দেখলাম, আগের মিটিং এ জয়েন ছিল, কিন্তু এটাতে আমার নাই। আচ্ছা, প্রোটিন গঠনকারী অ্যামাইনো অ্যাসিডের সাধারণ গঠন, আমরা এখন অ্যামাইনো অ্যাসিডের গঠন দেখব। তাহলে অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের নিকটবর্তী কার্বন পরমাণুকে আলফা কার্বন বলে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে একটা অ্যামাইনো অ্যাসিডের সংকেত আমরা দেখতে পাচ্ছি। এই অ্যামাইনো অ্যাসিডের সংকেত আমরা কি দেখছি, যে এটা হলো অ্যামাইনো গ্রুপ NH2, আর ডানে হলো কার্বক্সিল গ্রুপ, লাল কালি দিয়ে যেটা দেওয়া আছে। তাহলে এখানে আমরা বলছি যে কার্বক্সিল গ্রুপের কাছে যে কার্বন থাকবে সেই কার্বনকে আমরা বলবো আলফা কার্বন। তাহলে অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপ ও কার্বক্সিল গ্রুপ উভয়ই আলফা কার্বনে যুক্ত থাকলে তাকে আলফা অ্যামাইনো অ্যাসিড বলে। যেহেতু আলফা কার্বনে ডান দিকে অ্যামাইনো গ্রুপ এবং বাম দিকে, সরি, আলফা কার্বনের বাম দিকে অ্যামাইনো গ্রুপ এবং ডান দিকে কার্বক্সিল গ্রুপ যুক্ত আছে, এই জন্য এটাকে আমরা বলবো আলফা অ্যামাইনো অ্যাসিড। মানব দেহে বিদ্যমান প্রায় সবগুলো অ্যামাইনো অ্যাসিডই আলফা অ্যামাইনো অ্যাসিড। আমরা নিচে আর দিয়েছি, আর হলো সাইড চেইন, আর উপরে আছে এইচ। তাহলে এই আরটা পরিবর্তনশীল। দেখা যাবে আরটা কোনো সময় অ্যালিফেটিক হতে পারে, কোনো সময় অ্যারোমেটিক হতে পারে। হ্যাঁ, এগুলো বিভিন্ন আরটা বিভিন্ন হতে পারে। এটা হলো অ্যামাইনো অ্যাসিডের সংকেত। অ্যামাইনো অ্যাসিডের রাসায়নিক গঠন, অ্যামাইনো অ্যাসিডের সাধারণ রাসায়নিক সংকেত হলো RCH.NH2COOH। এখানে আর হলো একটি হাইড্রোজেন পরমাণু বা কার্বন যুক্ত কোনো জৈব যৌগ। অ্যামাইনো অ্যাসিডে অন্তত একটি অ্যামাইনো গ্রুপ এবং একটি কার্বক্সিল গ্রুপ এবং একটি পার্শ্ব শিকল গ্রুপ থাকে। তবে কোনো কোনো অ্যামাইনো অ্যাসিডে দুইটি অ্যামাইনো গ্রুপ কিংবা দুইটি কার্বক্সিল গ্রুপ কিংবা সালফার থাকতে পারে। তাহলে প্রকৃতিতে বেশিরভাগ অ্যামাইনো অ্যাসিডই হলো আলফা অ্যামাইনো অ্যাসিড। আলফা কার্বনে যুক্ত আর গ্রুপ বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডে বিভিন্ন রকম হয়। আচ্ছা, এখন আমরা আসবো অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য। মানবদেহে প্রায় সব অ্যামাইনো অ্যাসিডই হলো আলফা অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড বর্ণহীন, স্বাদহীন, মিষ্টি, তিক্ত, তিক্ত মানে কি, তিতো, স্ফটিকাকার পদার্থ। এরা পানিতে দ্রবণীয় কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়। মৃদু অ্যাসিড বা ক্ষারে অ্যামাইনো অ্যাসিড লবণ সৃষ্টি করে। এরা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। বিশুদ্ধ প্রোটিন খেয়ে কোনো রাসায়নিক পদার্থ কিংবা এনজাইমের সাহায্যে সম্পূর্ণ আদ্র বিশ্লেষণ করলে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। তাহলে প্রোটিনকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি এনজাইম বা অন্য রাসায়নিক পদার্থের সাহায্যে, তাহলে আমরা অ্যামাইনো অ্যাসিড পাবো। তাহলে প্রোটিনের যে ক্ষুদ্রতম একক সেটা কিন্তু অ্যামাইনো অ্যাসিড। এক বা একাধিক ধরনের অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। তাহলে অ্যামাইনো অ্যাসিড গুলো একটার সাথে আরেকটা যে বন্ধন দ্বারা যুক্ত থাকে তার নাম পেপটাইড বন্ধনী। আর এই পেপটাইড বন্ধনীর মাধ্যমে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড মিলে প্রোটিন তৈরি করবে বা আমিষ তৈরি করবে। অ্যাসিড ও ক্ষার বিশিষ্ট অ্যামাইনো অ্যাসিডের মূলককে জুইটার আয়ন বলে। আমরা এখানে দেখলাম এই যে অ্যামাইনো অ্যাসিডের সংকেতে ডান সাইডে আমরা বলছি কার্বক্সিল গ্রুপ, আর বাম সাইডে যেটা সেটা হলো অ্যামাইনো গ্রুপ।
কার্বক্সিল গ্রুপটা এটা হলো অম্লীয় আয়ন, হ্যাঁ, আর বাম সাইডে যেটা আছে অ্যামাইনো এটা হলো ক্ষারীয়। তাহলে আমরা অ্যামাইনো অ্যাসিডে অম্লীয় আয়নও দেখছি এবং ক্ষারীয় আয়নও দেখছি। এই জন্য এই অ্যামাইনো অ্যাসিডের এই দুই ধরনের আয়ন বিদ্যমান থাকার কারণে একে আমরা বলবো জুইটার আয়ন। ঠিক আছে? তবে যে সমস্ত পদার্থে বা যে সমস্ত যৌগে অম্লীয় আয়ন এবং ক্ষারীয় আয়ন, হ্যাঁ, দুটোই থাকে, তাদেরকে আমরা বলবো জুইটার আয়ন। তাহলে এখানে অ্যামাইনো অ্যাসিডের অম্লীয় আয়ন হলো কার্বক্সিল মূলক আর অ্যামাইনো মূলক হলো ক্ষারীয় আয়ন। এবার আসবো অ্যামাইনো অ্যাসিডের প্রকারভেদ। উদ্ভিদ উদ্ভিদ ও প্রাণী দেহ মিলে 28টির মতো অ্যামাইনো অ্যাসিড রয়েছে। এগুলোকে মোটামুটি 3 ভাগে ভাগ করা হয়েছে। অ্যালিফ্যাটিক অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডের পার্শ্ব শিকল গ্রুপটি আর গ্রুপ বা অ্যালিফ্যাটিক যৌগ হলে তাকে অ্যালিফ্যাটিক অ্যামাইনো অ্যাসিড বলে। যেমন গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন। আমরা এখানে যেটা দেখালাম যে এটা অ্যামাইনো অ্যাসিড, নিচে আমরা আর দেখতে পাচ্ছি। তাহলে এই আর অংশটা হলো অ্যালিফ্যাটিক। আর অংশটা যদি অ্যালিফ্যাটিক হয় তখন সেই অ্যামাইনো অ্যাসিড হয়ে যাবে অ্যালিফ্যাটিক অ্যামাইনো অ্যাসিড। তোমরা কি অ্যালিফ্যাটিক মানে বুঝেছো অ্যালিফ্যাটিক জিনিসটা কি? কেউ কি একটা অ্যালিফ্যাটিকের নাম বলতে পারবা? না স্যার। এই যে C2H5 এগুলো নাম শোনা নাই? বা CH4 এগুলো নাম শোনা নাই? CH4 হলো কি? মিথেন। সিএস C2H6 ইথেন। মিথেন। স্যার ওই যে হ্যাঁ এলিফ্যাটিক আর অ্যারোমেটিক ওগুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যালিফ্যাটিক মানে ওই যে আর গ্রুপটা যদি অ্যালিফ্যাটিক হয়, মানে মিথেন, মিথাইল, ইথাইল ইত্যাদি যে গ্রুপগুলো যদি হয়, তাহলে সেটাকে আমরা বলবো অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড। বুঝছো? মানে এই আর গ্রুপটা যদি মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল এরকম যদি হয়, তাহলে সেটাকে আমরা বলবো অ্যালফ্যাটিক অ্যামিনো অ্যাসিড। ওকে। আবার অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিডের পার্শ্ব শিকল গ্রুপটি মানে আর গ্রুপটি অ্যারোমেটিক যৌগের হলে তাকে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড বলে। তাহলে অ্যারোমেটিক মানে কি? বেনজাইল বা যেটাকে বলি আমরা ফিনাইল, হ্যাঁ, তাহলে ওগুলো হলো অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড। তাহলে আর গ্রুপটা হবে বেনজাইল বা ফিনাইল, যেমন ফিনাইল অ্যালানিন, টাইরোসিন ইত্যাদি। হেটেরোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিডে অ্যালিফ্যাটিক ও অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিডের বিপরীত ধর্ম পরিলক্ষিত হলে তাকে হেটেরোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড বলে। যেমন ট্রিপ্টোফ্যান, প্রোলিন, হিস্টিডিন। তোমরা কি হেটেরোসাইক্লিক জিনিসটা বুঝেছো? না স্যার। সাইক্লিক মানে বুঝো? সাইক্লিক, সাইক্লিক মানে হলো কার্বন কার্বন যে বন্ড দ্বারা একটা চক্র তৈরি হয়। কার্বন কার্বন বন্ড দ্বারা যে চক্র তৈরি হয় সেরকম একটা চক্রের নাম হলো বেনজিন। বেনজিনের যে সবগুলো চক্রের মধ্যে কার্বন আছে, হ্যাঁ, এখন এটাকে বলবো সাইক্লিক যৌগ। তাহলে বেনজিন হলো একটা সাইক্লিক যৌগ। হেটেরোসাইক্লিক মানে কি? যে কার্বন এর সাথে যদি নাইট্রোজেন বা অন্য কোনো মৌল সংযুক্ত থেকে যদি তোমার চক্র তৈরি হয়, রিং তৈরি হয়, তখন তাকে বলা হয় হেটেরোসাইক্লিক। তাহলে ওই আর গ্রুপটা যদি এই আর গ্রুপটা যদি হেটেরোসাইক্লিক যৌগ হয়, তখন সেই অ্যামাইনো অ্যাসিড হয়ে যাবে হেটেরোসাইক্লিক। ক্লিয়ার? তাহলে আরটা অ্যালিফ্যাটিক হতে পারে, আরটা অ্যারোমেটিক হতে পারে, বা আর গ্রুপটা হেটেরোসাইক্লিক হতে পারে। যে গ্রুপ হবে সেই গ্রুপ দিয়ে তখন অ্যামাইনো অ্যাসিডের নামকরণ হবে। ওকে। জি প্রোটিন স্যার। প্রোটিন গঠনের ভিত্তিতে অ্যামাইনো অ্যাসিড হলো দুই ধরনের। তাহলে যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরি করবে তাকে বলবো প্রোটিনো অ্যামাইনো অ্যাসিড। আবার যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরি করবে না বা গঠন করবে না তাকে বলবো নন প্রোটিনো অ্যামাইনো অ্যাসিড। তাহলে প্রোটিন গঠনকারী অ্যামাইনো অ্যাসিড সংখ্যা 20টি, হ্যাঁ, এই জন্য এদেরকে আমরা বলবো প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই অ্যামাইনো অ্যাসিডগুলোর নাম কি? যথাক্রমে আমরা 20টা অ্যামাইনো অ্যাসিডের নাম দিয়েছি: লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, মেথিওনিন, ভ্যালিন, সেরিন, প্রোলিন, থিওনিন, অ্যালানিন, টাইরোসিন, হিস্টিডিন, অ্যাসপারজিন, সিস্টিন, আর্জিনিন, গ্লাইসিন, ট্রিপ্টোফ্যান, গ্লুটামিন, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, ফিনাইল অ্যালানিন। আর এগুলো হলো তার সংক্ষিপ্ত নাম লিউ, আর এটা এল, এটা হলো আরো সংক্ষিপ্ত রূপ। তাহলে ডান সাইডে এগুলো হলো সংক্ষিপ্ত নাম, আর এগুলো হলো অ্যামিনো অ্যাসিডের পূর্ণ নাম। তাহলে এই 20 ধরনের যে অ্যামিনো অ্যাসিড আছে এরা, হ্যাঁ, মিলে প্রোটিন তৈরি করে। এবার আমরা আসবো নন প্রোটিনো অ্যামিনো অ্যাসিড। তাহলে যেসব অ্যামিনো অ্যাসিড প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে না তাদের নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড বলে। যেমন অর্নিথিন, সিট্রোলিন, হ্যাঁ, হোমোসেরিন, এখানে মনে হয় দেওয়া আছে, হ্যাঁ, হেমোসেরিন, এখানে একটা আকার ছুটে গেছে, হোমো হবে, হোমো, হয় ওকার।
তাহলে অর্নিথিন, স্যাট্রোলিন, তারপর হলো হোমোসেরিন প্রভৃতি কিছু নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। তাহলে এরা প্রোটিন তৈরি করবে না, তবে প্রোটিন বাদে অন্য কিছু তৈরি করবে। যেমন অর্নিথিন বলে একটা অ্যামাইনো অ্যাসিড আছে, এই অ্যামাইনো অ্যাসিড ইউরিয়া তৈরি করে। ইউরিয়া কিন্তু মানুষের বর্জ্যে থাকে, মানুষের যে রেচন বর্জ্য, সেই রেচন বর্জ্য হলো অর্নিথিন। ঠিক আছে, তাহলে এই অর্নিথিন, স্যাট্রোলিন, হোমোসেরিন এগুলো হলো নন প্রোটিনো অ্যামাইনো অ্যাসিড। এবার আসছি আমরা খাদ্যে উপস্থিতির প্রয়োজনীয়তার ভিত্তিতে অ্যামাইনো অ্যাসিড দুই প্রকার, একটা হলো অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড আর একটা হলো অনাত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। তাহলে 20টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আমরা এই 20টি অ্যামাইনো অ্যাসিড কেন বলছি, কারণ আমরা জানি প্রোটিন গঠনকারী অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা 20টি। তাহলে 20টা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 8টা অ্যামাইনো অ্যাসিড মানব দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো মানব দেহে সংশ্লেষিত হতে পারে না। বিভিন্ন খাদ্যের সাথে মানুষ এগুলো খাদ্যের সাথে গ্রহণ করে। ঠিক আছে, তাহলে মানুষের আমরা জানি যে 20টা অ্যামাইনো অ্যাসিড, এটা প্রোটিন গঠনকারী অ্যামাইনো অ্যাসিড, এই 20টার মধ্যে 8টা অ্যামাইনো অ্যাসিড মানুষের দেহ তৈরি করতে পারে না। মানুষ এই 8টা অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন খাবারের মাধ্যমে পেয়ে থাকে। এই 8টা অ্যামাইনো অ্যাসিড খেয়ে আমরা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলবো। তাহলে এই 8টা অ্যামাইনো অ্যাসিড কারা তৈরি করতে পারবে না? অ্যাডাল্ট। অ্যাডাল্ট কারা? যারা হলো আহ, তোমার 18 বছর থেকে শুরু করে বয়স্ক যারা আছে তারা সবাই অ্যাডাল্ট। তাহলে এরা এই 8টা অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারবে না। হ্যাঁ, বিভিন্ন খাদ্যের মাধ্যমে এটা পেয়ে যাবে। উদাহরণ: লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, থিওনিন, ভ্যালিন, মেথিওনিন, ফিনাইল অ্যালানিন এবং ট্রিপ্টোফ্যান। শিশুদের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড 10টি, অতিরিক্ত আর্জিনিন ও হিস্টিডিন। যারা শিশু তাদের ক্ষেত্রে কিন্তু 10টা অ্যামাইনো অ্যাসিড তাদের শরীর তৈরি করতে পারবে না, বাইরে থেকে খাবারের মাধ্যমে নিতে হবে। তো শিশুদের ক্ষেত্রে আরো দুটো যোগ হবে, আর্জিনিন আর হিস্টিডিন। তাহলে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড এটা বুঝতে পারলো সবাই? অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আসবো হ্যাঁ স্যার। অনাত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। এটা হলো কি 20টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যারা অ্যাডাল্ট তারা 12টা অ্যামাইনো অ্যাসিড মানব দেহে সংশ্লেষিত হতে পারে। যেহেতু ওখানে 8টা তৈরি করতে পারে না, এখানে হবে 12টা। তাহলে 12টা মানব দেহে তৈরি করতে পারে বা সংশ্লেষ করতে পারে, এই জন্য এদেরকে আমরা বলবো অনাত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। শিশুদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ওখানে 10টা ছিল। হ্যাঁ, এই জন্য এখানে শিশুদের ক্ষেত্রে অনাত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা 10টি। মানে শিশুদের ক্ষেত্রে শিশুদের দেহে 10টি অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে, এই জন্য 10টা হবে অনাত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা শিশুদের ক্ষেত্রে। অ্যামাইনো অ্যাসিডের কাজ: প্রোটিন তৈরি তথা আমিষ সংশ্লেষণ করে, জীবদেহ গঠনে ভূমিকা রাখে, কিছু ভিটামিন, এনজাইম, ইন্দোল হরমোন, অ্যান্টিবডি সংশ্লেষণে সাহায্য করে, ইউরিয়া সংশ্লেষণে সাহায্য করে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দেহের পিএইচ নিয়ন্ত্রণে সহায়তা করে, চুল ও চোখের কোরেড, কোরাকয়েড লেখা আছে, চুল ও চোখের কোরেড, কোরেড বলে একটা স্তর আছে চোখের, এই কোরেড স্তরে বিদ্যমান মেলানিন রঞ্জক সৃষ্টিতে সহায়তা করে। এই হলো অ্যামাইনো অ্যাসিডের কাজ। পেপটাইড বন্ধনী। তাহলে পেপটাইড বন্ধনী কাকে বলে? একটা অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ অপর একটি অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপের সাথে যুক্ত হয়ে যে বন্ধন গঠন করে তাকে পেপটাইড বন্ধনী বলে। এই সময় দুইটি অ্যামাইনো অ্যাসিড অণু সংযোগস্থলে এক অণু পানি বিযুক্ত হয়। মানে পানি বিযুক্ত হয় মানে কি, পানি বের হয়ে যায়। ঠিক আছে, তাহলে একটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা কার্বক্সিল গ্রুপ, আমরা নিচের ছবিটা সবাই দেখতে পাচ্ছ, বাম সাইডে কিন্তু একটা অ্যামাইনো অ্যাসিড, ডান সাইডে আরেকটা অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ, তাহলে বাম সাইডে অ্যামাইনো অ্যাসিড আমরা এখানে দেখতে পাচ্ছি, বামে অ্যামাইনো গ্রুপ, ডানে কার্বক্সিল গ্রুপ। হ্যাঁ, উপরে এইচ নিচে আর। ডান সাইডেও ঠিক একই রকম একটা অ্যামাইনো অ্যাসিড, হ্যাঁ, বাম সাইডে অ্যামাইনো গ্রুপ আর ডান সাইডে আছে কার্বক্সিল। তাহলে এখানে আমরা স্যার পাশাপাশি, হ্যাঁ বলো বলো। স্যার আমারটা চিত্র আসে না, আর একবার একটু বলতেন। এখন আসে, এবার আসছে? চিত্র আসে না, আর একবার বলতেন। এইমাত্র আসছে চিত্র। এবার আসছে? দেখা যাচ্ছে হ্যাঁ চিত্র? স্যার। দেখা যাচ্ছে? আচ্ছা, আমি আবার বোঝাচ্ছি। হ্যাঁ স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, বাম সাইডে দেখো একটা অ্যামাইনো অ্যাসিড আছে, ডান সাইডে আরো একটা অ্যামাইনো অ্যাসিড আছে। তাহলে বাম সাইডে যে অ্যামাইনো অ্যাসিড তার ডান পাশে দেখো, কার্বনের ডান পাশে কি আছে? কার্বক্সিল মূলক দেখতে পাচ্ছ? COOH দেখা যায়। হ্যাঁ স্যার। আবার ডান সাইডে যে অ্যামাইনো অ্যাসিড আছে তার বাম পাশে দেখো NH2 আছে, এটা হলো অ্যামাইনো মূলক।
হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখনো পানি বের হয়ে যাচ্ছে। তাহলে কার্বক্সিলের OH এবং অ্যামাইনো গ্রুপের H মিলে একটা পানি অণু বের হয়ে যাচ্ছে। তাহলে এখন এখানে কার্বন আছে আর এদিকে আছে নাইট্রোজেন। এই কার্বন আর নাইট্রোজেনের মধ্যে একটা বন্ধন তৈরি হবে, বন্ড তৈরি হবে। এই যে নিচে আমরা দেখাইছি, এই যে এটা হলো উপরে CO, এটা C বন্ড নীল কালি দিয়ে দেওয়া আছে, C আর N, কার্বন আর নাইট্রোজেনের মধ্যে একটা বন্ড তৈরি হয়েছে। আর NH তো এটা আগে থেকেই ছিল। তাহলে এই বন্ডটার নামই হলো পেপটাইড বন্ধন। ঠিক আছে, তাহলে আমরা পেপটাইড বন্ধনটা বুঝতে পারলাম। পেপটাইড বন্ধন কিভাবে তৈরি হলো? একটি অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল মূলক অপর একটি অ্যামাইনো অ্যাসিডের অ্যামিনো মূলকের মধ্যে এক অণু পানি অপসারিত হয় এবং পেপটাইড বন্ধনী তৈরি হয়। এবং পেপটাইড বন্ধনী তৈরি হওয়ার পর যে দুটো অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত হলো তখন তাকে আমরা বলবো ডাইপেপটাইড। তখন আমরা তাকে বলবো ডাইপেপটাইড। তাহলে ডাইপেপটাইডে তাহলে কয়টা অ্যামাইনো অ্যাসিড আছে? ডাইপেপটাইডে কয়টা অ্যামাইনো অ্যাসিড আছে কেউ বলতে পারবা? দুইটা। 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 আর পেপটাইড বন্ধন কয়টা আছে? পেপটাইড বন্ধন পেপটাইড বন্ধন কয়টা আছে? একটা আছে। একটা একটা। গুড, একটা আছে। তাহলে যদি 50টা অ্যামাইনো অ্যাসিড হয় তাহলে 50টা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কয়টা পেপটাইড বন্ড থাকতে পারে? কয়টা থাকতে পারে? লাইন লাইন আসলো? হ্যাঁ, হ্যালো, এমডি তো 10 না সীমিত গেছে। হ্যাঁ এবার দেখতে পাচ্ছ? হ্যালো, দেখতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, স্যার শোনায় না। শোনা যায় না? শুনতে পাচ্ছ না? কি সমস্যা? হ্যালো, শোনা যায়? হ্যালো, শুনতে পাচ্ছ? ফাইম, হ্যালো, জি স্যার। শুনতে পাচ্ছ? রেকর্ড আমি দিয়ে দিলাম, রেকর্ড আমি দিয়ে দিলাম, রেকর্ড। আচ্ছা আচ্ছা, এবার আমি বলতেছি তাহলে। তাহলে আলফা অ্যামিনো অ্যাসিড আমি আবার বলি। তাহলে আলফা অ্যামিনো অ্যাসিডটা হলো যে যে এটা হলো অ্যামিনো অ্যাসিডের সংকেত। তাহলে কার্বক্সিল গ্রুপের যে অ্যামিনো অ্যাসিডে কার্বক্সিল গ্রুপের কাছে যে কার্বন থাকবে, কার্বক্সিল গ্রুপের কাছাকাছি যে কার্বন থাকবে তাকে আমরা বলবো আলফা কার্বন। ওকে, আচ্ছা এবার আমরা যাই জি ওখানে। স্যার। এবার আমরা ওখানে যাই। এখানে আমরা এর আগে একটা প্রশ্ন করেছিলাম যে যদি 50টা অ্যামিনো অ্যাসিড হয় তাদের মাঝে যদি পেপটাইড বন্ধন থাকে, 50টা অ্যামিনো অ্যাসিড গুলো যদি একটা প্রোটিন তৈরি করে তাহলে তাদের মাঝে মোট কয়টা পেপটাইড বন্ধন থাকবে? হ্যাঁ, এটা হবে অ্যান্সার 49, একটা কম হবে। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা অ্যামিনো অ্যাসিড মিলে যখন একটা বন্ড তৈরি করছে তখন একটা হচ্ছে, তিনটা অ্যামিনো অ্যাসিড মিলে যখন বন্ড তৈরি করবে তখন বন্ড হবে দুইটা, এভাবে চারটে হলে বন্ড হবে তিনটা। এইভাবে 50টা যদি অ্যামিনো অ্যাসিড হয় তাদের মাঝে পেপটাইড বন্ড হবে 49টা।
তাহলে দুইটি অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ড দ্বারা যুক্ত হয়ে একটি বৃহৎ একক পেপটাইড গঠন করে, যেটা আমরা একটু আগে করলাম। আবার অনেকগুলো পেপটাইড যুক্ত হয়ে সৃষ্টি হয় পলিপেপটাইড। একাধিক পলিপেপটাইড যুক্ত হয়ে একটি সম্পূর্ণ প্রোটিন গঠন হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যামিনো অ্যাসিড, দুটি অ্যামিনো অ্যাসিড মিলে হবে ডাইপেপটাইড, তিনটা অ্যামিনো অ্যাসিড মিলে হবে ট্রাইপেপটাইড। হ্যাঁ, আবার দেখা গেলো যে কয়েকটা অ্যামিনো অ্যাসিড মিলে হবে অলিগোপেপটাইড, এবং অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে হবে পলিপেপটাইড। পলিপেপটাইড সাধারণত 50 বা তার বেশি, 50 বা তার বেশি যদি অ্যামিনো অ্যাসিড থাকে তখন তাকে আমরা বলবো পলিপেপটাইড। হ্যাঁ, আর 50-এর নিচে যেগুলো আছে হ্যাঁ সেগুলো হবে অলিগোপেপটাইড। তাহলে এই ছিল অ্যামিনো অ্যাসিড। এবার আমরা আসি প্রোটিন। তাহলে প্রোটিন হলো অসংখ্য অ্যামিনো অ্যাসিড সমন্বয়ে গঠিত বৃহদাকার যৌগিক জৈব অণু। অন্যভাবে বলা যায় প্রোটিন হলো উচ্চ আণবিক ওজন বিশিষ্ট বৃহৎ অণুর জৈব রাসায়নিক পদার্থ যা হাইড্রোলাইসিস প্রক্রিয়ায় অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করে। অর্থাৎ অ্যামিনো অ্যাসিডের পলিমারকে প্রোটিন বা আমিষ বলা হয়। অ্যামিনো অ্যাসিডের পলিমারকে আমরা বলবো, অ্যামিনো অ্যাসিডের পলিমারকে আমরা প্রোটিন বা আমিষ বলবো। হ্যালো, আমার মনে যাবে। হ্যাঁ, হ্যালো। স্যারের নেটেও সমস্যা, আমার নেটেও সমস্যা। হ্যালো, সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, এখন হ্যাঁ শোনা স্যার। যাইতেছে। আবার কারেন্ট চলে গেছিল। হ্যাঁ, আবার আসলো। স্যার আমাদের এখানে আজকে প্রচুর নেটের সমস্যা করতেছে। হ্যাঁ, আচ্ছা, আমরা আবার তাহলে বলতেছি। তাহলে অ্যামিনো অ্যাসিডের বহু অণু কমপক্ষে 51টি পেপটাইড বন্ধন দ্বারা আবদ্ধ হয়ে একটি প্রোটিন অণু তৈরি করে। যেমন হলো ইনসুলিন। ঠিক আছে, ইনসুলিন। তাহলে ইনসুলিন হলো একটা হরমোন বা প্রোটিন। হ্যাঁ, এই প্রোটিনে কয়টা বন্ধন আছে? কমপক্ষে 51টি পেপটাইড বন্ধন রয়েছে। জীবদেহের প্রায়, তাহলে আমরা প্রোটিনের বিস্তার যাচ্ছে এবার। জীবদেহের প্রায় সর্বত্রই প্রোটিন বিদ্যমান। জীবদেহের সকল অঙ্গে গাঠনিক বস্তু হিসেবে প্রোটিন বিদ্যমান। এমনকি জীবদেহের বিভিন্ন জৈব ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণকারী বিভিন্ন এনজাইম, হরমোন, অ্যান্টিবডি ইত্যাদি প্রোটিন দিয়ে তৈরি। সব এনজাইম প্রোটিন, কিন্তু সব প্রোটিন এনজাইম নয়। জীবদেহে শুষ্ক ওজনের 50 ভাগ হলো প্রোটিন। তাহলে প্রোটিন কোথায় তৈরি হয়? প্রোটিন তৈরি হয় কোষের যে রাইবোজোম আছে, কোষের সাইটোপ্লাজমে যে রাইবোজোম আছে, সেই রাইবোজোমে প্রোটিন সংশ্লেষিত হয় বা তৈরি হয়। হ্যাঁ, এই জন্য আমরা কিন্তু যখন কোষ পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। প্রোটিনের গঠন। বিভিন্ন অ্যামিনো অ্যাসিড বিভিন্নভাবে শৃঙ্খলিত হয়ে একটি প্রোটিন গঠন করে। একটা অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ অপর একটি অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপ এর সাথে যুক্ত হয়ে যে বন্ধন গঠন করে তাকে পেপটাইড বন্ধনই বলে বা পেপটাইড বন্ড বলে। দুটি ভিন্ন অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে গঠন করে ডাইপেপটাইড। তিনটি অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে তৈরি করে ট্রাইপেপটাইড। 4 থেকে 10টি সংযুক্ত হয়ে গঠন করে অলিগোপেপটাইড। বিভিন্ন অ্যামিনো অ্যাসিডের প্রায় 50টি অণু পেপটাইড বন্ধন দ্বারা আবদ্ধ হয়ে পলিপেপটাইড গঠন করে। প্রোটিন হলো পলিপেপটাইড যৌগ। তাহলে আমরা এখানে কতগুলো দেখলাম, যৌগ দেখলাম। আমরা এই যৌগগুলো কি বুঝতে পারলাম? সবাই কি বুঝতে পারলাম যৌগগুলো? হ্যালো। না স্যার, এগুলো বুঝতে পারতেছি না। আচ্ছা, এখানে আমি বলতেছি, যেমন আমি একটা স্ট্রাকচার দেখাইছিলাম, ওখানে আমরা কি বললাম? দুইটা ভিন্ন অ্যামিনো অ্যাসিড যখন একটা পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হলো তখন সেই যৌগটার নাম কি ছিল? ডাইপেপটাইড। তাহলে ডাইপেপটাইডে অ্যামিনো অ্যাসিডের সংখ্যা কয়টা? ডাইপেপটাইডে অ্যামিনো অ্যাসিডের সংখ্যা কয়টা? মানে ডাইপেপটাইড দুইটা। দুইটা। ট্রাইপেপটাইড তাহলে কয়টা হবে?
অ্যামিনো অ্যাসিড? 3টা। ট্রাইপেপটাইড গঠনে অ্যামিনো অ্যাসিড থাকবে কয়টা? 3টা। ওকে, বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। আচ্ছা আবার বলতেছি 4 থেকে 10টা যদি অ্যামিনো অ্যাসিড থাকে তখন যে পেপটাইড গঠন হ্যাঁ করবে স্যার। তাকে আমরা বলবো অলিগোপেপটাইড। ওকে, স্যার প্রথম শুনি নাই কিছু। আচ্ছা আবার বলছি, তাহলে আমরা বলতেছি যে যখন 2টা অ্যামিনো অ্যাসিড মিলে একটা পেপটাইড গঠন করবে সেই পেপটাইডকে আমরা বলবো ডাইপেপটাইড। ঠিক আছে, আবার তিনটি যদি অ্যামিনো অ্যাসিড হয়, 3টে অ্যামিনো অ্যাসিড মিলে যে পেপটাইড গঠন করবে তাকে আমরা বলবো ট্রাইপেপটাইড। 4 থেকে 10টি যদি অ্যামিনো অ্যাসিড হয়, হ্যাঁ 4 থেকে 10টি অ্যামিনো অ্যাসিড মিলে যে পেপটাইড গঠন করবে তাকে বলবো অলিগোপেপটাইড। এইভাবে 50টা যদি অ্যামিনো অ্যাসিড হয়, হ্যাঁ 50টা অ্যামিনো অ্যাসিড মিলে যদি আমরা, হ্যাঁ এখানে আমরা বলবো বিভিন্ন অ্যামিনো অ্যাসিডের প্রায় 50টি অণু, মানে অ্যামিনো অ্যাসিড যদি 50টা হয় দিয়ে যদি একটা পেপটাইড গঠন করে তখন তাকে আমরা বলবো পলিপেপটাইড। আর প্রোটিন হলো এক ধরনের পলিপেপটাইড যৌগ। হ্যাঁ, প্রোটিন গঠনে একটা পলিপেপটাইড থাকতে পারে, আবার একাধিক পলিপেপটাইড থাকতে পারে। তাহলে এবার বুঝতে পেরেছো ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড, অলিগোপেপটাইড, প্রোটিন এই জিনিসগুলো? হ্যালো, জি স্যার। আচ্ছা এখন আমরা আসছি পেপটাইড। তাহলে পেপটাইড বন্ড দ্বারা সংযুক্ত অ্যামাইনো অ্যাসিডের একটি শিকল। তাহলে পেপটাইড জিনিসটা কি? এখানে পেপটাইড বন্ধন থাকবে এবং পেপটাইড বন্ধন দিয়ে, হ্যাঁ এক এখানে দেখলো 2 বা ততোধিক অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত হয়ে একটা শিকল তৈরি করবে, একটা লম্বা চেইন তৈরি করবে, পলিপেপটাইড। এবং পেপটাইডের মধ্যে কমপক্ষে 50টি অধিক অ্যামাইনো অ্যাসিড থাকবে। তাহলে পলিপেপটাইড আমরা কাকে বলবো? যে পেপটাইডে কমপক্ষে 50টার বেশি অ্যামাইনো অ্যাসিড থাকবে। প্রোটিন এক বা একাধিক পলিপেপটাইড যা ফোল্ডেড হয়ে নির্দিষ্ট 3 ডাইমেনশনাল আকৃতি প্রাপ্ত হয়েছে। তাহলে একটি পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিন, তাহলে আমরা এখন একটা প্রোটিন নাম জানছি, সেটার নাম হলো লাইসোজাইম। এই লাইসোজাইম গঠনে একটা প্রোটিন, একটা পলিপেপটাইড প্রয়োজন। হ্যাঁ, লাইসোজাইম হলো একটা পলিপেপটাইড দ্বারা গঠিত। আবার দেখা যাচ্ছে ইন্টোগ্রিন, ইন্টোগ্রিন হলো 2টি পলিপেপটাইড দ্বারা গঠিত একটা প্রোটিন। আবার আরেকটা আমরা দেখছি কোলাজেন, কোলাজেনে 3টি পলিপেপটাইড থাকবে। আবার আরেকটা দেখতে পাচ্ছি হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনে 4টি পলিপেপটাইড থাকবে। ঠিক আছে, যেমন আমাদের রক্তে যে শ্বাসরঞ্জক সেটা কিন্তু হিমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিন গঠনে আমরা কয়টা পলিপেপটাইড দেখতে পাবো? 4টি। তাহলে এই যে গঠনগুলো বললাম, এই গঠনগুলো সবাই কি বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা থ্যাংক ইউ। এবার আমরা আসবো প্রোটিনের বৈশিষ্ট্য। প্রোটিন কলয়েড প্রকৃতির, অধিকাংশ কেলাসিত। কলয়েড মানে তো এর আগে অনেকবার বুঝাইছি, হ্যাঁ মানে কি পানিগ্রাহী, কোনো বস্তুর সাথে লেগে থাকার প্রবণতা রয়েছে। অধিকাংশ কেলাসিত। প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করলে অ্যাসিড ও ক্ষার ও এনজাইম সহযোগী অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। তাহলে প্রোটিনকে যদি আমরা বিশ্লেষণ করি অ্যাসিড দ্বারা, ক্ষার দ্বারা বা এনজাইম দ্বারা, তাহলে আমরা অ্যামিনো অ্যাসিড পাবো। বহুবিধ ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায় প্রোটিনের প্রকৃতির পরিবর্তন ঘটে। প্রোটিনের মূল রাসায়নিক উপাদান হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। এছাড়াও এতে সালফার, আয়রন ও কপার থাকে। প্রোটিন পানিতে, লৌহ অ্যাসিডে, ক্ষার ও মৃদু লবণের দ্রবণে দ্রবণীয়, কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়। অ্যাসিড প্রয়োগ করলে প্রোটিন তন্ত্রিত হয় বা জমাট বাঁধে, এতে আণবিক গঠন পরিবর্তিত হয়। প্রোটিন সাধারণত তড়িৎধর্মী ও বাফার দ্রবণ হিসেবে কাজ করে। প্রোটিনের মনোমার অ্যামিনো অ্যাসিড, আমরা জানি যে প্রোটিন গঠনে অ্যামিনো অ্যাসিড আছে, আর অ্যামিনো অ্যাসিডের গঠনে আমরা দেখেছিলাম ক্ষারীয় গ্রুপ অ্যামিনো, আর অম্লীয় গ্রুপ হলো কার্বক্সিল গ্রুপ থাকে বলে এটি একই সাথে ক্ষারীয় ও অম্লীয় উভয় গুণ প্রকাশ করে। আমরা বলতেছি প্রোটিন গঠনকারী যে মনোমার, সে মনোমার হলো অ্যামিনো অ্যাসিড। আর এই অ্যামিনো অ্যাসিড আমরা 2টা গ্রুপ দেখতে পাবো, একটা হলো ক্ষারীয় গ্রুপ অ্যামিনো, আর একটা হলো অম্লীয় গ্রুপ কার্বক্সিল গ্রুপ। এই জন্য এই 2টা গুণ প্রকাশ করার জন্য প্রোটিনকে আমরা অ্যাম্ফোটেরিক অণু বলবো। ঠিক আছে, তাহলে অ্যাম্ফোটেরিক অণু বলার পিছনে কারণ প্রোটিন গঠনে অ্যামিনো অ্যাসিড আছে, আর অ্যামিনো অ্যাসিডে 2 ধরনের গ্রুপ, অম্লীয় গ্রুপ এবং ক্ষারীয় গ্রুপ বিদ্যমান। এই জন্য প্রোটিন এক ধরনের অ্যাম্ফোটেরিক অণু। ওকে, তাহলে আমরা প্রোটিনের সবগুলো বৈশিষ্ট্য বুঝলাম, প্রোটিনের সবগুলো বৈশিষ্ট্য বুঝলাম, অ্যাম্ফোটেরিক অণু বুঝলাম।
জি স্যার। প্রোটিনের শ্রেণীবিভাগ, জীবদেহে প্রাপ্ত প্রোটিনকে আমরা নানাভাবে শ্রেণীবিন্যাস করব। একটা হলো জৈবিক কার্যাবলীর ভিত্তিতে। জৈবিক কার্যাবলীর ভিত্তিতে দুই ধরনের, একটাকে বলা হয় গাঠনিক প্রোটিন আর একটা হলো কার্যকরী প্রোটিন। গাঠনিক, এরা জীবদেহের বিভিন্ন অংশ গঠন করে, কোষ এবং টিস্যুর গঠনকে সুদৃঢ় করে। এ ধরনের প্রোটিন ত্বক, চুল, শিং, খুর, অন্তকঙ্কালের মধ্যে, যেমন আমাদের অস্থি ও তরুণাস্থি, আমাদের দেহের যে কাঠামো আছে, যে হাড়ের কাঠামো, সেটা হলো অস্থি আর তরুণাস্থি, এটাকে আমরা বলি অন্তকঙ্কাল, যোজক টিস্যু ইত্যাদিতে পাওয়া যায়, যেমন কেরাটিন, কোলাজেন, ফাইব্রিন, কন্ড্রিন ইত্যাদি। তাহলে এই সমস্ত কেরাটিন যেমন আমাদের চুলে আছে, কোলাজেন হলো আমাদের যেমন মাংস, সেগুলোতে কোলাজেন আছে। হ্যাঁ, তারপর হলো কন্ড্রিন, কন্ড্রিনটা আছে তোমার তরুণাস্থিতে। তাহলে এইগুলো সব আমাদের দেহের গঠনে এই প্রোটিনগুলো ভূমিকা রাখে। কার্যকরী প্রোটিন, এরা জীবদেহের বিভিন্ন হ্যাঁ, হ্যালো ফাইন, হ্যালো, হ্যাঁ, আচ্ছা। তাহলে এবার আমরা আসছি জৈবিক কার্যাবলীর ভিত্তিতে। তাহলে আমরা ছিলাম কার্যকরী প্রোটিন। এরা জীবদেহের বিভিন্ন বিপাকীয় কাজে অংশগ্রহণ করে, এদেরকে নিয়ন্ত্রক বা রেগুলেটরি প্রোটিন বলা হয়, যেমন হরমোন, এনজাইম, ভিটামিন, শ্বাসসংযোগ ইত্যাদি। তাহলে হরমোন, এনজাইম, ভিটামিন, শ্বাসসংযোগ এগুলো হলো কার্যকরী প্রোটিন হিসেবে আমাদের ভূমিকা রাখে। আমাদের জীবদেহে অনেক ধরনের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়। হ্যাঁ, এই ক্রিয়া বিক্রিয়া ঘটানোর ক্ষেত্রে যে প্রোটিনগুলো কাজ করবে তারাই হলো কার্যকরী প্রোটিন, যেমন হরমোন, এনজাইম, ভিটামিন, শ্বাসসংযোগ। আকৃতি অনুযায়ী প্রোটিন দুই ধরনের। হ্যাঁ, একটা হলো তন্তুময় প্রোটিন আর একটা হলো গ্লোবিউলার প্রোটিন। যখন পলিপেপটাইড গুলো প্রোটিনের সমান্তরাল ভাবে একটি অক্ষ বরাবর সজ্জিত থাকে, তখন তা লম্বা তন্তুর আকার ধারণ করে। এমন আকৃতির প্রোটিনকে তন্তুময় প্রোটিন বলে। তাহলে কি বললাম? হ্যাঁ, যখন পলিপেপটাইড গুলো প্রোটিনে সমান্তরাল ভাবে একটি অক্ষ বরাবর সজ্জিত থাকে, তখন তা লম্বা তন্তুর আকার ধারণ করে। এমন আকৃতির প্রোটিনকে তন্তুময় প্রোটিন বলা হয়, যেমন কেরাটিন, কোলাজেন, ফাইব্রিন। গ্লোবিউলার প্রোটিন, যেসব প্রোটিনের গঠন গোলাকৃতির হয় তাদের গ্লোবিউলার প্রোটিন বলে, যেমন ইনসুলিন, হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন ইত্যাদি। গঠন অনুসারে প্রোটিন স্যার, হ্যাঁ বলো। স্যার ওরা তো কেউ জয়েন হইতেছে না স্যার, আজকে তাহলে এইখানে শেষ করেন। ওরা ওরা জয়েন হচ্ছে না, না? আচ্ছা, তাহলে না আমরা স্যার, আজকে তাহলে আমরা এখানে শেষ করি। হ্যাঁ, এই জি স্যার। প্রোটিনের এই 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 স্লাইড থেকে আবার শুরু করবো নেক্সট। ওকে, জি স্যার। জি স্যার। কত নম্বর স্লাইড? 16 নম্বর স্লাইড। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আর আজকে অনেক সমস্যা দেখা দিচ্ছে। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ।